আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী শিবানীপল্লীর কালো চিতা। আজ এর দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর এই জাতীয় আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। রঙ্গস্বামীকে জিজ্ঞাসা করি, সকাল থেকে আগের রাত্রে যে রাখালটা আমাদের মরি দেখাতে সঙ্গে গিয়েছিল তাকে দেখতে পাচ্ছি না কেন। যাই হোক, ওকে না পেলেও রঙ্গস্বামীকে বলি অন্য কোনো রাখালকে জোগাড় করে এক পাল মোষকে নিয়ে আমাদের সঙ্গে যেতে, যাতে ঘন ঝোপঝাড় ঠেলে মোষের পাল আহত চিতাটাকে প্রকাশ্যে বার করে নিয়ে আসতে পারে। কারণ আমার ধারণায় গুলিটা নিশ্চয়ই ফসকায়নি। না মরলেও চিতাটা সম্ভবত গুরুতর আহত অবস্থায় ঝোপের নিচে আত্মগোপন করেছে। সমবেত সবাই জানায় যে শিবানীপল্লীতে মোষ নেই। কেউই গরুর পাল নিয়ে যেতে রাজি হয় না, কারণ চিতার হঠাৎ আক্রমণে গরুটা যে জখম হবে তাতে সন্দেহ নেই। ঠিক এই সময় রাত্রে যে রাখালটা আমাকে মরি দেখাতে নিয়ে গিয়েছিল সে এসে হাজির হয়। ও নাকি সালিবরম গ্রামে এক বন্ধুর কাছে গিয়েছিল একটা গাদা বন্দুক আনতে, কারণ গাদা বন্দুকটা পেলে নাকি আমাকে অনেক বেশি সাহায্য করতে পারবে। দুর্ভাগ্যবশত ও গিয়ে পৌঁছানোর আগেই ওর বন্ধু গাদা বন্দুকটা নিয়ে বেরিয়ে গেছে, তাই ওকে খালি হাতেই ফিরে আসতে হয়েছে। আমাকে সাহায্য করতে চাওয়ার জন্য লোকটাকে ধন্যবাদ দিলেও মনে মনে গাদা বন্দুকটা না পাওয়ায় ভীষণ খুশি হই। স্বীকার করতে আপত্তি নেই যে অনভিজ্ঞ হাতে গাদা বকও কখনো কখনো মারাত্মক অস্ত্র হয়ে দাঁড়ায়। আর সেই আনারি হাতে গাদা বন্দুক ধরে আমার পেছনে পেছনে আসা কারোর কথা ভাবলেই ভয়ে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। মোষ অথবা গরু না পেয়ে শিবানীপল্লীতে যাদের কাছে খেঁকি কুকুর আছে তাদের খোঁজ করি। অনেক চেষ্টা চরিত্রের পর আমার সামনে এনে হাজির করে মাত্র একটা খেঁকি কুকুর। কুকুরটা খোড়া, তার ওপর আবার দুটো কানে গোড়া থেকে কাটা, বাদামি রঙের, কিন্তু কুকুরটার লেজ বাঁকানো এবং দেহের অনুপাতে অনেক বড়। গ্রাম্য দোআঁশলা কুকুরের জ্বলন্ত উদাহরণ। খেঁকি কুকুরের কানগুলো ছোট্টবেলাতে একেবারে গোড়া থেকে কেটে দেওয়া হয়, কারণ কুকুরগুলো বড় হলে কীট ওদের কানের ভেতরে এবং বাইরে বাসা বাঁধে। সেগুলো পরিষ্কার করার হাত থেকে বাঁচার জন্য কুকুরছানাগুলোর দুটো কানই গ্রামের লোকজন গোড়া থেকেই কেটে দেয়। কুকুরটার নাম ছিল কুশ। আমার নিয়মিত শিকারের দিনগুলোয় অরণ্যের একটা বন্ধুর কুকুরের নামও ছিল কুশ, কুশকারিয়া। তবে কুশ নামটা গ্রামের কুকুরের মালিকদের কাছে সম্ভবত প্রিয়, বিশেষ করে সালেম জেলার অরণ্য অধ্যুষিত অঞ্চলে। অথবা যে কোনো কুকুরকেই ওরা আদর করে কুশ বলে ডেকে থাকে। আমি অবশ্য পরেরটাকেই সঠিক কারণ বলে মনে করি। শিকারী কুকুর হিসেবে এই কুশ যে অত্যন্ত দক্ষ ছিল তা স্বীকার করতে আপত্তি নেই। যাই হোক, শেষে রঙ্গস্বামী, আগের রাতের রাখাল ছেলেটা, কুশ এবং কুশের মালিককে সঙ্গে নিয়ে চিতাটার খোঁজে জঙ্গলের দিকে পা বাড়াই। আমি, রঙ্গস্বামী আর রাখাল ছেলেটা আগের রাত্রে যে রাস্তা ধরে জঙ্গলের দিকে গিয়েছিলাম সেই রাস্তাটাকে খুঁজে বের করি। তারপর যে নালা খাত ধরে এগিয়ে গিয়ে উত্তর দিকে খাত ছেড়ে উঠে পড়েছিলাম সেটা খুঁজে পেতেও কোনো অসুবিধে হয় না। তারপর আমি রাইফেল তৈরি রেখে আগে আগে চলি। আমার পেছনে রঙ্গস্বামী এবং রাখাল ছেলেটা, লাইনের একেবারে শেষে কুশের মালিক। কুশ কিন্তু আমার আর ওর মালিকের মধ্যে ছুটোছুটি করা শুরু করে দিয়েছে ততক্ষণে। গত রাতেই বুঝেছিলাম এই তল্লাটের ঝোপঝাড় ভীষণ রকমের ঘন, যার জন্য মাত্র 12 ঘন্টা আগে আসা জায়গাটাকে ঠিক চিনে উঠতে পারছি না। এমনকি রাতের অন্ধকারে কোন গাছ বা ঝোপ পেরিয়ে এসেছিলাম তাও ঠিক বুঝে উঠতে পারছি না।
শুধু কোন দিকে এগিয়েছিলাম সেটা জানি। রাখালটা কিন্তু জানে কোথায় মরি পড়ে আছে, তবে সোজাসুজি আমি মরিটার কাছে যেতে চাই না। যেখানে দাঁড়িয়ে চিতাবাঘটাকে গুলি করেছিলাম আমার বরং সেই জায়গাটাকে খুঁজে পেতে আগ্রহ, কিন্তু না, কিছুতেই নির্দিষ্ট জায়গাটাকে খুঁজে পাই না। যাদের জঙ্গল সম্পর্কে কিছু অভিজ্ঞতা আছে তারা জানে রাতে ঝোপঝাড় গাছপালার আকৃতি দিনের আলো থেকে একেবারে ভিন্ন দেখায়। অন্ধকারে যে কোনো গাছপালা ঝোপঝাড়কে অনেক গুণ বড় দেখতে লাগে, যার জন্য দিকভ্রান্তটা ঘটে যায়। যাই হোক, জায়গাটা খুঁজে বের করার জন্য রাখালকে বলি মরির কাছে নিয়ে যেতে। ছেলেটা সহজেই আমাকে মরির কাছে নিয়ে যায়। দেখি চিতা গরুটার অর্ধেকটা খেয়েছে, তবে আমার সঙ্গে সাক্ষাতের আগে না পরে ফিরে এসে খেয়েছে তা বলতে পারবো না, কারণ গুলি ফসকালে অনেক সময় চিতা মরিতে ফিরে আসে। যদিও আমার অভিজ্ঞতায় বলে ব্যাপারটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। মরির কাছে গিয়ে গত রাতে ঠিক কোথায় দাঁড়িয়ে গুলি ছুঁড়েছিলাম তা খুঁজে বের করার চেষ্টা করি। শেষ পর্যন্ত পায়ের ছাপ দেখে জায়গাটা খুঁজে পাই, তবে ঠিক কত দূর পর্যন্ত গুলি মেরে এসেছে চিতাটা তা বুঝতে পারি না। আন্দাজ করি কোন জায়গায় এসে চিতাটার মরি খাওয়ার শব্দ পেয়েছিলাম। রাতের জঙ্গলে ঝোপঝাড়ের দরুন শব্দ ঠিক মতো শোনা যায় না, বরং প্রতারণা করে। কখনো সামনে অথবা কখনো দূরে মনে হয়, অর্থাৎ ঠিক কোথা থেকে শব্দটা উত্থিত হয়েছে তা বোঝা মুশকিল। তবে মনে হয় মরিটার 15 থেকে 50 গজ দূরত্বের মধ্যে ছিলাম। মোটামুটি একটা স্থান আন্দাজ করি যেখানে আমি দাঁড়িয়েছিলাম। সেখান থেকে 15 গজ পা মাপি। সঙ্গের একজনকে সেখানে ছোট্ট একটা শুকনো ডাল রাখতে বলি চিহ্ন রাখার জন্য। তারপরে আবার মাপি 35 গজ, অর্থাৎ সর্বসাকুল্যে 50 গজ, যা আমার ধারণায় আমার আর চিতার দূরত্ব ছিল গত রাত্রে। 35 গজ মেপে আরেকটা ডাল রাখি। এই দুই চিহ্নের কোথাও, খুব সম্ভবত আমি যেদিকে হাঁটছি সেখানেই কোথাও চিতাটার গুলি লেগেছে। তাই জায়গাটাকে তন্ন তন্ন করে খুঁজি। যদি সঠিক নিশানায় গুলি লেগে থাকে তবে চিতাটার রক্তের দাগ দেখতে পাবো, নইলে ধরে নিতে হবে যে চিতাটার গায়ে গুলি লাগেনি। তবে ইতিমধ্যে বুঝে গেছি যে আহত হলেও চিতাটার ধারে পাশে নেই, কারণ তাহলে চাপা গর্জন করে আমাদের ওপর এতক্ষণে ঝাঁপিয়ে পড়ত। তাই মনে হয় গুলি লাগলেও চিতাটা তেমন আহত হয়নি এবং সেই কারণে জায়গা ছেড়ে পালাতে পেরেছে। সঙ্গী 3 জনকে জায়গাটা খুঁজে দেখতে বলে আমিও ওদের সঙ্গে খুঁজতে আরম্ভ করি, যদি কোথাও রক্তের দাগ দেখা যায়। কয়েক মিনিট পরেই কুশ কিছু একটার গন্ধ শুকে ওর মালিককে ডাকতে থাকে। কুশের ডাকার ভঙ্গিতে মনে হয় ও যেন বলতে চাইছে আমরা যা খুঁজছি ও তা খুঁজে পেয়েছে। কুকুরের ডাকে এগিয়ে দেখি লেমন ঘাসের লম্বা পাতার উপরে স্পষ্ট রক্তের দাগ। ঘাসের পাতায় রক্তের দাগ দেখে আমার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যায়। এটাই তো হাতে হাতে প্রমাণ যে গুলিটা ফসকায়নি। রক্তের দাগের উচ্চতা দেখে মনে হয় চিতাটার শরীরের ওপরের অংশেই গুলিটা গিয়ে আঘাত করেছে, আর আমি গুলি করেছিলাম চিতাটার জ্বলন্ত চোখ দুটো লক্ষ্য করে, কারণ টর্চের আলোকরশ্মি জানোয়ারটার চোখেই প্রতিফলিত হয়েছিল। তা যদি হয় তবে গুলিটা হয়তো বা চিতাটার পেছন দিকের কোনো অংশে গিয়ে লেগেছে। এখানেই কুশ ওর প্রতিভার খেলা দেখায়। মনে রাখা প্রয়োজন যে কুশ একেবারেই খেকি কুকুর, কোনো রকম ট্রেনিংয়ের সুযোগ ওর হয়নি। যাই হোক, কয়েকবার লেমন ঘাসের ওপর ঝরে পড়া রক্ত শুকে নিয়ে আমাদের আগে আগে ছুট লাগায় সে। আমরা কুশের পেছনে ছুটতে গিয়ে দেখি আরো বেশি রক্তের দাগ। ঝোপ আর গাছগুলোর ফাঁকে ফাঁকে মাটিতেও রক্ত পড়ে আছে। আরো বেশি উৎসাহ পাই ব্যাপারটাতে, অর্থাৎ জানোয়ারটার শরীর থেকে প্রচুর রক্তপাত ঘটেছে। তার মানে গুলিটা নিশ্চয়ই শরীরের মোক্ষম জায়গায় লেগেছে। রক্তের দাগ ইতিমধ্যে শুকিয়ে গেছে, কিন্তু ঝোপঝাড়ের ছায়ায় যে রক্ত পড়েছে সেটা ভিজে। আঙুল দিয়ে ঘষে দেখি রক্তটা কালো এবং গাঢ় নয়, তার মানে হৃৎপিণ্ডে গুলিটা লাগেনি। কুশ তড়িৎ গতিতে পশ্চিম দিকে ছোটে, অর্থাৎ ও চিতাটার খোঁজে চলেছে। আমরা কুশের পেছন পেছন ছুটি। জমিটা এখানে হঠাৎ অনেকটা নিচে নেমে গেছে।
তীর তীর করে যে জলের স্রোত উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে সেই খাদে নামি। একটু এগিয়ে গিয়ে দেখি আরেকটা জলের ধারা এসে এই স্রোতটার সঙ্গে মিলেছে। তারপর দুটো স্রোতস্বিনী মিলেমিশে কিছুটা গভীর হয়ে পশ্চিম মুখ চলে গেছে। স্রোত দুটো মেশার আগে জলের ধারাটার নাম হয়েছে আনেকল ভাঙ্গা, আর দুটো স্রোত মিলে যে একক স্রোতটা প্রবাহিত সেটার নাম হলো দদাহালা। কানাড়ি ভাষায় সোজাসুজি যার অর্থ হলো বিগ গর্জ। অনেক খাদ এবং পাথরের মধ্যে দিয়ে আঞ্চিটি গ্রামটাকে পেছনে ফেলে এগিয়ে গেছে জলের ধারাটা। গুন্ডালাম পার হওয়ার ঠিক আগে নদীটা হঠাৎ প্রবাহ পরিবর্তন করে দক্ষিণ দিকে চলে গেছে, শেষে কাবেরী নদীতে গিয়ে মিশেছে। এই দদাহালার তীরে শিকার করেছিলাম জৌলাগিরির নরখাদককে। যাকগে, সেটা তো আরেক কাহিনী। এই দদাহালার দুটো পাড়ই আমার তন্ন তন্ন করে ঘোরা, যেখানে দদাহালা কাবেরী নদীতে মিশেছে সেই সঙ্গম পর্যন্ত। নদীটার নামকরণ করেছিলাম গোপন নদী, কারণ খুব কম লোকই এই তল্লাটে আসে, তাই মানুষের কোলাহল এখানে পৌঁছায় না। আর ভূতত্ত্বের দিক থেকেও নদীটার দুপার উল্লেখযোগ্য খনিজ সম্পদ লুকিয়ে রেখেছে, কাউকে বলিনি। কারণ তাহলে দলে দলে লোভীরা এসে সালেম জেলার এই সুন্দর অরণ্যে দাপিয়ে বেরিয়ে অরণ্যে শান্তি ভঙ্গ করবে। যাই হোক, চিতাটার প্রসঙ্গে ফিরে আসি। ঠিক কি ঘটেছিল সেই সকালে? ঝোপঝাড় ভীষণ ঘন, কিন্তু কুশ তার কৃষ বাদামি রঙের শরীর নিয়ে ঝোপঝাড় আর কাঁটা গাছগুলোকে এড়িয়ে এগিয়ে চলেছে। মনে হয় ঝোপঝাড় বা কাঁটা ঝোপের কোনো বাধাই ওর কাছে বাধা নয়। আমাদের হাত পা ও শরীরের সমস্ত জায়গা সেই ছোট ছোট কাঁটা গাছের কাঁটায় ক্ষতবিক্ষত, কারণ তড়িঘড়িতে কাঁটা যাতে না ফোটে সেই রকম জামা কাপড়ও আমরা পরিনি। কুকুরটাকে চোখের আড়ালে না যেতে দেওয়ার জন্য আমাদের একরকম ছুটে চলতে হয়। একবারও ভাবিনি আহত চিতাটা যদি প্রতিহিংসাবশত আমাদের কারোর ওপর ঝাঁপিয়ে পড়ে তবে কিন্তু তার প্রাণ বাঁচা একরকম অসম্ভব। কাঁটা গাছের ঝোপ আর চড়াই উতরাই আমাদের গতি কমিয়ে দিতে কুশ দৃষ্টির আড়ালে চলে যায়। শীষ দিয়ে কুকুরটাকে থামাতে হয় আমাদের। আবার যখন চলতে শুরু করি মনে হয় ইতিমধ্যে চিতাটার সন্ধান কুশ হারিয়ে ফেলেছে। সঙ্গে দড়ি না থাকায় রাখাল লোকটার মাথার পাগড়িটা চেয়ে নিয়ে সেই পাগড়ি খুলে এক প্রান্ত বাঁধি কুশের গলার সাথে আর অন্য প্রান্ত দিয়ে ওর মালিকের হাতে। কিন্তু পাগড়ির কাপড়টা খুব ছোট হওয়ায় একদিকে যেমন কুশের মালিককে ঝুঁকে রাস্তায় চলতে হয়, অপরদিকে কুশের গলার টান পড়ায় ওর চলাও শুধু ব্যাহতই হয় না, কাশতেও শুরু করে। কারণ কুশ তখন দ্রুত ছোটার তাগিদে পাগড়ির কাপড়টাকে টানাটানি আরম্ভ করেছে। ছুটতে ছুটতে একসময় সমতল ভূমি শেষ হয়ে গিয়ে জমিটা নিচের দিকে নামতে আরম্ভ করে। আনেকল ভানকা নদীটার খাদে নামি। নদীর রূপলি জলে সূর্যের রশ্মি পড়ে চিকচিক করছে। বছরের এই সময়টায় নদীর 3 ভাগ জল শুকিয়ে যায়। অল্প কিছুক্ষণ পরে চিতাটা যে আহত স্থানের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিল তার প্রমাণ পাই। একটা বাবলা গাছের নিচের ঘাসে এসে যন্ত্রণায় শুয়ে পড়েছে ও গড়াগড়ি দিয়েছে, যার জন্য জায়গাটা রক্তে ভর্তি। কুশ বেশ কিছুক্ষণ সময়ে এই জায়গাটাকে নিরীক্ষণ করে রক্তের দাগগুলো চাটতে শুরু করে। কুশের এই ব্যবহার কিন্তু চরিত্রগত দিক থেকে অস্বাভাবিক, কারণ সাধারণ গ্রাম্য খেকি কুকুর চিতাকে জমের মতো ভয় পায়, কিন্তু কুশের মনে হয় ভয়ডর নেই। কুশের মতো কুকুরকে যে ওর মালিক এই অভিযানে সঙ্গে নিতে রাজি হয়েছিল সেটা আমাদের ভাগ্যই বলতে হবে। কারণ যে গ্রামবাসী ছোটবেলায় কুকুরের দুটো কানি কেটে দেয় তারাই আবার আহত চিতা বা বাঘের খোঁজার দরুন সেই কুকুরের মালিকের সাহায্য চাইলে ব্যাপারটা চরম নিষ্ঠুর বলে ওদের কুকুর দেয় না। যেভাবে সেই সকাল থেকে কুশ রক্তের দাগের সন্ধানে কাজ করে চলেছে তাতে এটা স্পষ্ট যে কুশ ছাড়া আহত চিতাটাকে কিছুতেই অনুসন্ধান করতে পারতাম না। এত ঘন ঝোপঝাড়ের নিচের রক্তের দাগ সাধারণ কোনো মানুষের নজরেই পড়তো না। খাদের ঢাল বেয়ে যত নিচের দিকে নামছি ঝোপঝাড় ও গাছপালাও কমে আসছে। শেষে খালি মাঠ আর পাথর। বড় বড় পাথরের চাইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে।
সেই পাথরের চাইগুলোর ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ শক্ত পাতা বিশিষ্ট লেমন ঘাসের ঝোপ। তারপরে যেখানে আসি সেখানে শুধুই পাথর, ছোট বড় বিভিন্ন আকারের। জমিও আর ঢালু নয়। নদী পাড়ের পাথরের দাগ দেখে বোঝা যায় বর্ষার সময় জোয়ারের জল এই পর্যন্ত ওঠে। ঝোপঝাড় ঘাস জমি শেষ হতে চিতাটার অনুসন্ধান করা আমাদের পক্ষে সহজ হয়ে দাঁড়ায়। আহত চিতাটা যেখান দিয়ে গেছে সেই সব পাথরের ওপরে বাদামি রঙের রক্ত পড়ে ছিটকে আছে, যাতে চিতাটার পালানোর গতিপথ আরো স্পষ্ট হয়ে ধরা দেয়। আমরা যেখান থেকে অনুসন্ধান শুরু করেছি এবং আহত চিতাটার যে পরিমাণে রক্ত পড়েছে তাতে এটা স্পষ্ট যে যতটা জখম বলে চিতাটাকে মনে হয়েছিল তার চেয়ে অনেক বেশি আহত হয়েছে জানোয়ারটা। গুলিটা নিশ্চয়ই ধমনীতে লেগেছে, নইলে এতক্ষণ ধরে রক্তপাত হতো না। কারণ মাংসল কোনো জায়গায় লেগে থাকলে রক্তপাত অনেক কমে যেত। প্রকৃতির নিয়ম অনুযায়ী মাংসে গর্ত হলে কিছুক্ষণ পরে চারপাশের মাংসপেশিগুলো সেই গর্ত বুঝিয়ে দেয়, যার জন্য একেবারে বন্ধ না হলেও রক্তপাত কমে আসে। আমরা নদীর জলের আরো কাছে এগিয়ে যাই। তীর তীরে জলের একটা স্রোত তখনও বয়ে চলেছে। এখানেই চিতাটা গুড়ি মেরে বসে জল খেয়েছে। দু জায়গায় রক্তের চিহ্ন, একটা একেবারে জলের ধার ঘেঁষে, আরেকটা জল থেকে কিছুটা দূরে। এখানে রক্তপাতটা অনেক বেশি পরিমাণে হয়েছে। ব্যাপারটা কিন্তু আমাকে হতভম্ব করে দেয়, কারণ গত রাতে তো আমি একবারই গুলি ছুঁড়েছি। তবে যখন পুরো ব্যাপারটা বুঝতে পারি তখন আরো অবাক হয়ে যাই। এক জায়গায় জমাট বাঁধা রক্ত মারিয়ে চিতাটা জলে গিয়ে নেমেছে। সামনের থাবার ছাপটায় বোঝা যায় যে সাধারণ মাপের পুরুষ চিতা। অপর পারে পৌঁছতে পৌঁছতে চিতাটা থাবায় লেগে থাকা রক্ত ধুয়ে গেছে, কিন্তু ছোট পাথরে এবং বড় পাথরের চাইয়ে এখনো শুকনো রক্তের দাগ বর্তমান। নদীটা পেরিয়ে চিতাটা নদীর ধার ধরে বেশ কিছুটা পথ এগিয়ে গেছে, প্রায় 200 গজের মতন রাস্তা। তারপর বাঁ দিকে মোড় নিয়ে ধাপ ভেঙে উঁচুতে উঠেছে। পাথরের ফাঁকে ঘাস আর ঘন লেমন ঘাসের ঝোপ, ছোট ছোট কাটা গাছ আর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশঝাড় ও বড় বড় গাছ। চিতাটা কিন্তু ধাপে ধাপে পাথর বেয়ে আরো উঁচুতে উঠেছে এবং কুশও চিতাটার পায়ের দাগের চিহ্ন ধরে এমন চমৎকারভাবে এগিয়ে চলেছে যেন অনেকদিন কুকুরটাকে কোনো দক্ষ ট্রেনার বিশেষভাবে এই কাজের জন্যই ট্রেনিং দিয়েছে। শেষমেশ আমরা একটা রাস্তার উপর এসে পড়ি। রাস্তাটা দেনকানিকোটা থেকে আনচেটি গ্রাম পর্যন্ত গিয়েছে। জঙ্গলটাকে দুভাগে ভাগ করে নিচের দিকের একটা গ্রামে হাজির হয়েছে রাস্তাটা। আমরা রাস্তার যেখানে গিয়ে উপস্থিত হই তার উল্টো দিকে 9 মাইলের স্টোনটা গাঁথা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় গত সন্ধ্যায় শিবানীপল্লীতে যাওয়ার জন্য আমি আমার গাড়িটাকে 5 মাইলের যে স্টোনটা আছে সেখানে দাঁড় করিয়ে গিয়েছি। সারা রাত এবং সকাল পর্যন্ত জঙ্গলের এই রাস্তা দিয়ে গরুর গাড়ি যাওয়াতে চিতাটার গন্ধ বাদামি রঙের ধুলোর মধ্যে হারিয়ে যায়। তবে কুশ রাস্তা পেরিয়ে আবার ঠিক গন্ধটা খুঁজে বার করে দৌড়তে থাকে। পেছন পেছন আমরাও ছুটি। লেমন ঘাস আর বাঁশের ঝাড় কমে গিয়ে কাঁটার আর ল্যান্টানার ঘন ঝোপঝাড়ের জায়গাটা ভর্তি। সেই কাঁটায় আমাদের জামা কাপড় ছিঁড়ে যায়, ছড়ে যায় হাত পা মুখ। এক কথায় সর্বাঙ্গে কাঁটার আঁচড়ে তখন আমরা ক্ষতবিক্ষত। যেখানে হামাগুড়ি দিয়ে চিতাটা কাঁটা গাছের আর ল্যান্টানার ঝোপ পেরিয়েছে সেই সব ঝোপঝাড় এক কথায় দুর্ভেদ্য। ঘুরে যে যাব তার উপায়ও নেই। সুতরাং আমাদেরও পেটের উপরে ভর করে হামাগুড়ি দিয়ে ঝোপঝাড়ের নিচ দিয়ে এগোতে হয়। এইভাবে যেতে গিয়ে হাতে ধরা রাইফেলটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কাঁটার খোঁচায় হাত পা মাথা ক্ষতবিক্ষত হয়ে আমি তখন এক নাগারে চিতাটার উদ্দেশ্যে গালাগালি দিয়ে চলেছি। সঙ্গী 3 জনের অবস্থা অবশ্য আরো শোচনীয়, কারণ আমার চেয়ে অনেক কম জামা কাপড় ওদের পরনে। তবে এমনও হতে পারে যে ওদের চামড়া আমার চামড়ার চেয়ে মোটা। সত্যি বলতে কি এটা অবশ্য আমার অনুমান, কিন্তু ওরাও যে মুখে গালাগালির তুফান তুলেছে সেই ভাষার সঠিক অর্থ জানা না থাকলেও অনুমান করতে কষ্ট হয় না। এই অবস্থায় যে কোনো খিস্তি খেউরের প্রতিযোগিতায় আমরা পুরস্কার পেয়ে যাব। একমাত্র কুশের কোনো ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। এগিয়ে গিয়ে পেছন দিকে ফিরে আবার আমাদেরকে দেখে,
এবং আমাদের ধীর গতিতে ওর চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। গতিপথ দেখে ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে চিতাটা প্রায় আধ মাইল দূরের কুন্ডুকোটাই গ্রামের পেছন দিকের বিশাল টিলার কোথাও আস্তানা গেড়েছে। টিলার ওপরে অনেক কটা ছোট বড় মিলিয়ে গুহা রয়েছে। তবে সবচেয়ে খারাপ হলো কয়েকটা বড় গুহার ছাদ থেকে বিরাট বিরাট ভীমরুলের চাক ঝুলছে। জনশূন্য বলে বোধহয় ভীমরুলের দল গুহাগুলোকে বেছে নিয়েছে চাক বানানোর আদর্শ জায়গা হিসেবে। মোটরে করে আনচেটির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই বিশাল মৌচাকগুলোকে প্রায় দেখতে পেয়েছি। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয় চিতাটাকে শিকার করার সম্ভাবনা সত্যিই কম। অতগুলো গুহার মধ্যে চিতাটা ঠিক কোন গুহাতে আস্তানা গেড়েছে সেটা খুঁজে বার করা খড়ের গাদায় সূচ পাওয়ার মতোই ব্যাপার। আর তার উপর যদি যে গুহাতে ভীমরুলের চাক আছে সেই রকম একটা গুহাতে চিতাটা ঢুকে থাকে তবে তো কথাই নেই। কারণ পাহারাদার হিসেবে ভীমরুলের তুলনা হয় না। কারণ পাহাড়ি ভীমরুলের চাকে ঘা পড়লে ওদের মতো আর শত্রুই হয় না। ভীমরুল চরম প্রতিহিংসা পরায়ণও বটে। আমরা আস্তে আস্তে টিলার ওপর দিকে উঠি। ওপরে ওঠার জন্য যে দিকটায় কাঁটা গাছের ঝোপ কম সেদিকটাকে বেছে নিই। শতাব্দীর পর শতাব্দী ধরে ওপর থেকে বৃষ্টির জল গড়িয়ে নামার জন্য পাথরগুলো শুধু মসৃণই নয়, পিচ্ছিল বটে। যাই হোক, উপরে উঠে একটা বিরাট পাথরের চাঁইয়ের উপরে দাঁড়াই। সামনেই কয়েকটা গুহা। প্রায় প্রতিটা গুহার ছাদ থেকে গজখানেক লম্বা ও 2 ফুট চওড়া নিকশ কালো বেশ কয়েকটা ভীমরুলের চাক ঝুলছে। আর এদিক ওদিকের গুহাগুলোর ছাদ থেকেও পরিত্যক্ত বেশ কিছু ভীমরুলের চাকের অবশিষ্ট হলদে রঙের মোমবাতির মতো মোটা একটা কাঠি ঝোলা অবস্থায় রয়েছে। জুতোর তলায় ক্যানভাসের সোল থাকায় টিলা চড়তে কষ্ট হয় না। সঙ্গীদের খালি পায়ে টিলায় উঠতে তো আরো সহজ। কুশের বেলায় থাবার নখ দিয়ে পাথরগুলোকে আঁকড়ে ধরতে হচ্ছে বলে একটা মৃদু শব্দ হয়। বড় একটা গুহার প্রবেশ পথের কাছে যাই। জায়গাটায় সবসময় হালকা গুঞ্জনের শব্দ হাওয়ায় ভাসছে। বুঝতে পারি শব্দটা হলো লক্ষ লক্ষ ভীমরুলের ওড়ার। ওরা একবার চাকে ঢুকছে এবং পরের মুহূর্তেই বেরিয়ে আসছে। পাথরের ওপরে খুব মৃদু তরল পদার্থ পড়ার শব্দ। কারণ মৌমাছিগুলো অনবরত জঙ্গলের জংলি ফুল থেকে মধু সংগ্রহ করে এনে চাকে জমাচ্ছে। কখনো কখনো ফসকে পড়ে গিয়ে তারই শব্দ হচ্ছে। ভীমরুলের দল নিজেদের কাজে ব্যস্ত। আমাদের উপস্থিতি ওরা গ্রাহ্যের মধ্যেই আনে না। তবে নিশ্চিত জানি চাকে ঘা পড়লে আপাতশান্ত এই ক্ষুদে প্রাণীগুলোই কি ভয়ঙ্কর হয়ে উঠবে। কালো গলা লাভার গতিতে ছুটে এসে সবাই মিলে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। কয়েক মিনিটের মধ্যে যতখানি গভীরে পারবে শরীরের মধ্যে হুল ঢুকিয়ে দেবে। শেষ পর্যন্ত গুহার প্রবেশ মুখে এসে আমরা দাঁড়াই। সেই প্রবেশ পথেও রক্তের চিহ্ন দেখতে পাই, যদিও 2-1 ফোঁটা শুকনো। অর্থাৎ আহত চিতাটা তাহলে এই গুহাতেই ঢুকেছে। গুহার মুখটা কিন্তু অনেক বেশি প্রশস্ত, প্রায় 20 ফিট হবে। গুহার গভীরতাও প্রায় তাই, 20 ফিট। দিনের আলো প্রবেশ মুখে ছাড়িয়ে অল্প একটু ভিতরে ঢুকেছে, বাকি সব নিকষ অন্ধকার। প্রবেশ পথের মুখের ছাদ থেকে বিশাল আকারের 9টা ভীমরুলের চাক ঝুলছে। গুহার মেঝে পাথরের, তার মানে স্যাঁতস্যাঁতে নয়। এই ধরনের খটখটে শুকনো গুহায় চিতাবাঘ থাকতে ভালোবাসে। ভীমরুলের ক্ষেত্রেও একই কথা খাটে। আমি সঙ্গের সঙ্গী 3 জনকে বলি গুহার প্রবেশ মুখের পাশের বড় পাথরের উপরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে। কারণ চিতাটা যদি আমাকে পেরিয়ে যায়, প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকলে ওদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং ওরা যেন কিছুতেই প্রবেশ মুখের ধারে পাশে না আসে। ওদের নির্দেশ দিয়ে আমি কুশের সঙ্গে গুহার ভেতরে ঢুকি। কুশ গুহার ভেতর ঢুকেই বুঝতে পারে যে বিপদের মুখোমুখি হয়েছে এবারে। কুকুরটার আগেকার সাহস যেন উবে যায়, আমার পেছনে গিয়ে লুকোয়। গুহার প্রবেশ মুখের প্রায় 30 ফিট এগিয়ে আসি। এত দূর পর্যন্ত দিনের আলো ঢুকেছে, তবে ম্লান হয়ে। তারপরে দাঁড়িয়ে পড়ি, কারণ নিশ্চিত নই যে চিতাটা গুহার ভেতরে ঢুকেছে কিনা। আর গ্রাম থেকে সঙ্গে করে টর্চ নিয়ে আসিনি, সুতরাং সামনে 2টো পথ খোলা।
হয় আহত চিতাটাকে গুহার বাইরে বের করে আনা, নয় শিবানী পল্লী গ্রামে ফিরে গিয়ে টর্চটাকে নিয়ে আসা, আর ততক্ষণ সঙ্গী তিনজনকে অপেক্ষাকৃত নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে চিতাটা যাতে গুহা থেকে বেরিয়ে পালিয়ে না যায় তা দেখতে বলা। আমার অবশ্য উচিত ছিল শিবানী পল্লীতে গিয়ে টর্চটা নিয়ে আসা, কারণ টর্চের আলোয় চিতাটাকে শিকার করার চেষ্টা শুধু নিশ্চিতই ছিল না, নিরাপদও হতো। কিন্তু অতখানি পথ যেতে আলস্যি লাগে। সুতরাং প্রথম পথটা অর্থাৎ আহত চিতাবাঘকে গুহার বাইরে থেকে বের করে আনার চেষ্টা করি, যাতে এতটা পথ আর হাঁটতে না হয়। শীষ দিই, উঁচু গলায় চিৎকার করি, কিন্তু কিছুই ঘটে না। আবার আরও জোরে চিৎকার করি। উষ এতক্ষণ নিচু গলায় প্যান প্যান করছিল, এবার গলা ছেড়ে ডাকতে শুরু করে। কিন্তু হা হত্যসী, গুহাটার প্রবেশ মুখে ক্রমশ সংকীর্ণ হয়ে গেছে, অর্ধেকে এসে দাঁড়িয়েছে। অন্ধকার গুহাটার তল দেখা যায় না, চরম নিস্তব্ধতা সেখানে বিরাজ করছে। তবে কি আহত চিতাটা গুহায় ফিরে এসে ভেতরে মরে পড়ে আছে? মনে হয় না, কারণ আনাকেল ভানকা নদীটার আগে চিতাটা যে সময়টুকু শুয়ে বিশ্রাম নিয়েছে, তারপরে কিন্তু গুহা পর্যন্ত আসতে আর কোথাও দাঁড়ায়নি। তবে কি আমরা গুহায় এসে পৌঁছানোর আগেই গুহা ছেড়ে পালিয়েছে চিতাটা? এটা হলেও হয়তোবা হতে পারত, কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার তো কোনো চিহ্ন নেই। কিছু একটা গুহার ভেতর ছোঁড়ার জন্য চারদিকে দেখি। পায়ের কাছেই একটা বেশ বড়সড় পাথরের টুকরো পড়ে আছে। বাঁ হাতে তুলে দেখি পাথরের টুকরোটা বেশ ভারী। ঢিল পাথর ছোড়ার ব্যাপারে আমি বাঁ হাতি, তবে রাইফেল ছুরি ডান কাঁধের ওপরে রেখে। রাইফেলের ল্যাচ আগেই খুলে রেখেছিলাম, এবার রাইফেলটা ডান কাঁধে রাখি। সজোরে ভারী পাথরের টুকরোটাকে গুহার তল লক্ষ্য করে ছুঁড়ে মারি। গুহার নিকশ কালো অন্ধকারে পাথরের টুকরোটা হারিয়ে যায়। কয়েক মুহূর্ত পরে পাথরটা গুহার মেঝেতে আছড়ে পড়ে গড়িয়ে গড়িয়ে কিছু দূর যাওয়ার শব্দ পাই। পরের মুহূর্তে চিতাটা ছিলাছেঁড়া ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে নিচু গলায় গর্জন শুরু করে। কালো চিতা হওয়ার দরুন জানোয়ারটাকে আগে নজরে আসেনি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমার রাইফেলের 2-3 গজের মধ্যে এসে পড়ে, তার আগ পর্যন্ত চিতাটাকে আমি দেখতে পাইনি। চিতাটাকে দেখার সঙ্গে সঙ্গে গুলি করি। গুলি খেয়েও চিতাবাঘটা আরো কিছুটা আমার দিকে এগিয়ে আসে চার্জ করতে। দেরি না করে আবার একটা গুলি করি। পরপর দুটো গুলির আওয়াজের ধ্বনি প্রতিধ্বনি গুহাটার ভেতর কয়েক মুহূর্ত ঘুরতে থাকে। এবারে নরকের দরজা খুলে যায়। এতক্ষণ ধরে ভীমরুলের নিচু স্বরে গুনগুনানি শুনেছি, হঠাৎ যেন মহাপ্রলয়ের মতো ঝাঁপিয়ে পড়ে। গুহামুখের যেখানে আলো দেখা যাচ্ছিল, সেই আলো ওদের কালো রঙে ঢেকে যায়। শব্দ বাড়ার সঙ্গে সঙ্গে ওদের সংখ্যাও যেন বেড়ে চলে। আমার ওপরে কালো একটা বস্তু যেন আছড়ে পড়ে। বাতাস তখন ভীমরুলগুলোর লক্ষ পাখার ধ্বনিতে কোলাহল মুখর। ভীমরুলের পাল আমাকে প্রায় মুড়ে ফেলেছে। চিতাটিতার চিন্তা তখন আমার মাথা থেকে উধাও। খাকি রঙের জ্যাকেটটা গা থেকে খুলে ফেলে ভাঁজ করে মুখ ঢাকি। ধসের মতো ততক্ষণে ভীমরুলগুলো আমার উপর পড়েছে। হাতে হুল বসায়, জ্যাকেটের ভেতরে ঢুকে গলায়, মাথায়, মুখে সর্বত্র হুল ফোটাতে শুরু করে। একটা তো কলার দিয়ে শার্টের ভেতরে ঢুকে পেছন দিকটায় হুল ফোটায়। সেই হুলের কি অসহ্য যন্ত্রণা! যে পাথরটা বেয়ে একটু আগে ওপরে উঠেছিলাম, সেটার পেছনে দ্রুত নেমে আসি। দূর থেকে শুনতে পাই কুশ রাগে গড়গড় করছে। আমি যত জোরে ছুটি, ভীমরুলের দল টর্পেডোর মতো তার চেয়েও জোরে ধেয়ে আসে। বাতাস ইতিমধ্যে অসংখ্য ভীমরুলের ঝাঁকে ভারী হয়ে গেছে। ওরা টাইম বোমার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে, যেন জাপানি সুইসাইড স্কোয়াড, যারা অস্ত্রশস্ত্র সহ প্লেন সমেত শত্রুদের মধ্যে ঝাঁপিয়ে পড়ত। তাতে ওদের জীবনও যেত। মরণপণ আক্রমণ যাকে বলা হয়। সেই রকম ভীমরুলরা কিন্তু হুল ফোটানোর পর বেশিক্ষণ বেঁচে থাকে না। শত্রুকে আহত করার জন্য ওদের জীবন উৎসর্গ করতে হয়। প্রতিটি হুল কাঁটা তারের মতো, হুল ঢুকিয়ে তাই টেনে বার করতে পারে না।
ভীমরুলগুলোকে হুলের গোড়া থেকে ভেঙে ফেলতে হয়। হুলটা শত্রুর চামড়াতেই থেকে যায়, আর হুল খুইয়ে ভীমরুল খুব বেশিক্ষণ বাঁচে না। পাথরের চাইবে নিচে নেমে পড়লেও ভীমরুলগুলো দল আমাকে ছাড়ে না। প্রাণ বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে ঘন একটা ল্যান্টানার ঝোপের মধ্যে ঢুকে পড়ি। সর্বদা সবুজ বনানীতে ল্যান্টানার ঝোপগুলোকে কলঙ্ক বলেই গালাগাল করে এসেছি। আর এই জঙ্গল, ক্ষেত খামার ইত্যাদি যেখানে সেখানে জন্মে একদিকে যেমন মানুষের দুঃখ বাড়ায়, তেমনি অন্যদিকে সাপদের লুকিয়ে থাকার সুবিধে করে দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ল্যান্টানার ঝোপগুলোর ওপর থেকে সমস্ত গালাগাল তুলে নিয়ে বরং আশীর্বাদ করি। এই ল্যান্টানার ঝোপগুলোই আমার প্রাণ বাঁচিয়েছে। ভীমরুল এক জায়গায় স্থির হয়ে বসে আস্তে আস্তে শত্রুর দিকে এগোয় না। ওরা ডাইভ দিয়ে শত্রুকে হুল ফুটিয়ে নিজেও প্রাণ ত্যাগ করে। আর ল্যান্টানা ঝোপের ঘন কাঁটাগুলোর দরুন বাধা পেয়ে আর আমার ধারে পাশে ঘেঁষতে পারে না। ল্যান্টানার ঝোপ এই বিভৎস শত্রুদের হাত থেকে আমাকে বাঁচায়। নিজেকে ধিক্কার দিই, কারণ এই পরম উপকারী ঝোপগুলোকেই আমি একদা অভিসম্পাত করেছি। আমি যত দ্রুতই চলি না কেন, হাজারে হাজারে ভীমরুল আমার চেয়েও আগে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ত, কিন্তু ল্যান্টানার ঘন ঝোপঝাড়ের কাঁটার জন্যই তা পারে না। ইতিমধ্যে 9টা মৌচাকের ভীমরুলেরা আমার মাথার ওপরে বাতাসে গুনগুন আওয়াজ তুলে সমানে চক্র কেটে চলেছে। আমি ল্যান্টানার ঝোপের আড়ালে চুপ করে পড়ে থাকি। ওরা তো আমার আসার পথটুকুর মধ্যে কম হুল ফোটায়নি। ঘন্টা দুয়েক পরে ভীমরুলের দল শান্ত হয়ে আবার চাকে গিয়ে বসে। তন্দ্রা আসে, কিন্তু হুলের জ্বালায় ঘুমোতে পারি না। কেউ যেন আগুনের শীষ শরীরের বিভিন্ন জায়গায় এবং হাতে পায়ে চেপে ধরেছে। প্রতিটি হুলের ক্ষতমুখের চারপাশটা ফুলে উঠেছে। দুপুর 3টে নাগাদ হামাগুড়ি দিয়ে ল্যান্টানার ঝোপের বাইরে বের হই। তারপর টিলার নিচের রাস্তা ধরে কুণ্ডুকোটাই গ্রামের দিকে চলি। কুণ্ডুকোটাই গ্রামে হাজির হয়ে সঙ্গী 3জনকে দেখতে পাই। গুহার প্রবেশ মুখের এক পাশে দাঁড়িয়ে থাকায় ভীমরুলের আক্রমণ থেকে বেঁচে গেছে। আসলে ভীমরুলের দল চলমান বস্তুর উপরেই ঝাঁপিয়ে পড়ে। যাই হোক, সঙ্গী 3জনের সঙ্গে কুশও দাঁড়িয়ে রয়েছে দেখি। কুকুরটাকেও বেশ ভালো মতো হুল ফুটিয়েছে। আর সন্দেহ নেই যে চিতাটাও ওদের হাত থেকে নিষ্কৃতি পায়নি। আগের দিন যেখানে মোটরটাকে রেখে গিয়েছিলাম, সেই মোটরের কাছে দল বেঁধে সবাই আসি। গাড়িতে ওঠার পর দেনকানিকোটার দিকে যাত্রা করি। ওখানে একটা ছোট্ট ফান্ড হাসপাতাল আর তার সঙ্গে ডিসপেন্সারি আছে। তখন বেশ রাত হয়ে গেছে। ডাক্তারকে ডেকে ঘুম থেকে ওঠাই। হাসপাতালের সার্জারি রুমে নিয়ে ডাক্তার আমার আর কুশের সারা শরীরে বিঁধে থাকা হুলগুলো এক এক করে বার করে। আমাকে হুল ফুটিয়েছিল 19টা আর কুশকে 41টা। এক একটা ভীমরুল খুদে মূর্তিমান শয়তান। যাই হোক, ডাক্তার আমার আর কুশের ক্ষতস্থানগুলোয় অ্যামোনিয়ার প্রলেপ দিয়ে দেয়। দেনকানিকোটার ফরেস্ট বাংলোতে আমরা সেই রাতটা কাটাই। লোহার খাট থাকলেও কোনো গদি না থাকায় ইজি চেয়ারে একরকম বসে থাকতে হয়। সঙ্গী 3জন কুশকে নিয়ে বারান্দায় শোয়। হুলের যন্ত্রণায় ততক্ষণে গায়ে জ্বর এসে গেছে, জ্বলুনিও রয়েছে। কুশের অবস্থাও আমার চেয়ে ভালো নয়। ঘরের ভেতরে ইজি চেয়ারে শুয়ে শুয়ে কুকুরটার নিচু গলায় কান্না মেশানো গোঙানি শুনতে পাই। আমার গলা, হাত দুটো এবং মুখ তখনও ফোলা। একটা ভীমরুল ঠিক বাঁ চোখের কোণে ফুল ফুটিয়েছে, যাতে চোখটাই ফুলে উঠে বুজে গেছে। বাংলোর একটা পুরনো আয়নার সামনে দাঁড়ালে আমার হতশ্রী দেখে নিজেরই কষ্ট হয়। চোখ মুখ সব কিছুই ফোলা। 10টার একটু পরে 9 নম্বর মাইলস্টোনের দিকে আবার যাত্রা শুরু করি। গরু ছাগল সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় এবারে আর কষ্ট হয় না। শেষ পর্যন্ত গতকালের টিলাটার নিচে এসে দাঁড়াই। ভীমরুলের দল চাক বাঁধতে ব্যস্ত। চারদিকে নিস্তব্ধ শান্তি বিরাজ করছে। সঙ্গী 3জনকে টিলার নিচে রেখে আমি কুশকে নিয়ে ধীরে ধীরে ঢাল বেয়ে উপরে উঠি। সতর্কতার সঙ্গে গুহার মুখে যাই। জানি ভীমরুলের চাকে আঘাত না করলে আমি নিরাপদ।
আগের দিনে দুটো গুলিতে চিতাটা যে মারা গেছে সেই সম্পর্কে অন্তত আমার কোনো সন্দেহ নেই। আর সেই দুটো গুলিতে যদি চিতাটা মারা নাও গিয়ে থাকে, তবে সেই কাজটা সুচারুরূপে ভীমরুলের দল সম্পন্ন করেছে। আমার অনুমানই সঠিক। গুহার একটু ভিতরে কালো চিতাটা কুণ্ডলি পাকিয়ে মরে পড়ে আছে। কুশ মৃত চিতাটার গজখানেক দূরে দাঁড়িয়ে গন্ধ শুকতে শুকতে নিচু স্বরে গর্জরায়। ভীমরুলগুলো যদি এই শব্দে আবার চাক ছেড়ে বেরিয়ে আসে, এই ভয়ে কুকুরটার মুখে হাত চাপা দিয়ে টিলার নিচে ওকে নামিয়ে নিয়ে আসি। নিচে নেমে সবাইকে ডেকে নিয়ে গুহাতে যাই, যেখানে চিতাটা কুণ্ডলি পাকিয়ে মরে পড়ে আছে। রাখালটা কোমরে গোঁজা ছুরি দিয়ে গাছের একটা ডাল কেটে নিয়ে আসে এবং লতা দিয়ে চিতার পা চারটে বেঁধে চারজনে কাঁধে ঝুলিয়ে মোটর গাড়ির কাছে নিয়ে আসি। তারপর বনেট আর মাঠগার্ডের মাঝে লম্বাভাবে মৃত চিতাটাকে রাখি। দেনকানি গোটার বাংলোতে এসে মৃত চিতাটার চামড়া ছাড়াই। পুরুষ চিতা এটা, স্বাভাবিক মাপের, লম্বায় 6 ফিট 7 ইঞ্চি, কালো লোমের নিচের ত্বক লালাভ। এটা শুধু প্রথমই নয়, সারা জীবনে এই একটাই কালো চিতা আমি শিকার করেছি। কালো লোমের আড়ালে হুলগুলো খুঁজে বার করা সত্যিই কষ্টকর। তবুও সঙ্গীদের বলি হুলের সংখ্যা খুঁজে বার করতে, নিজেও হাত লাগাই। 273টা হুল ফুটেছে চিতাটার সারা গায়ে। অবশ্য হুলের সংখ্যা নিশ্চয়ই আরো অনেক বেশি, যা আমরা চেষ্টা করেও খুঁজে পাইনি। আমার সঙ্গীদের পুরস্কৃত করে ব্যাঙ্গালোরে ফিরে আসি। পুরস্কার আমিও পেয়েছি, কালো চিতার অমূল্য চামড়া, যা সচরাচর পাওয়া যায় না। আর পেয়েছি বিচক্ষণ কুকুর কুশকে, মাত্র 7 টাকার বিনিময়ে ওর মালিকের কাছ থেকে কিনে এনেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, আনকেলা ভেনকা নদীর কাছে আমি যে দুটো রক্তের ছাপ দেখতে পেয়েছিলাম, দুটো ছাপের একটা প্রচুর পরিমাণে রক্তক্ষরণের, কিন্তু গুলি তো করেছি একটা। আসলে দু চোখের মাঝখান লক্ষ্য করে যে গুলি ছুঁড়েছিলাম, সেটা ফসকে কানের পাশে গিয়ে লেগেছে। সেখান থেকে তাই রক্তও পড়েছে অনেক কম। দ্বিতীয় গুলিটাই চিতাটাকে মোক্ষম আঘাত এনেছে। গুহার মধ্যে যে দুটো গুলি ছুঁড়েছিলাম, প্রথমটা চিতাটার বুকে আঘাত এনেছিল, আর দ্বিতীয়টা চিতা আমার দিকে এগিয়ে আসায় মুখের ভেতরে ঢুকে গলার পেছন দিকে বেরিয়ে যায়। শেষ হলো আমাদের আজকের গল্প, শিবানীপল্লীর কালো চিতা। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। এ জাতীয় আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী আরও সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।